শুভ্র শামু চলে যাওয়ার পর আমি প্রায় পাগল ছিলাম। তখন প্রবণ আমার দেখাশোনা করে। প্রবণ থাকায় আমি শুভ্র শামুকে ছাড়া থাকতে পেরেছি। মাঝে মাঝে কানাডা গিয়ে ঘুরে আসতাম। আর জানো, শুভ্রর জন্য আমি আজ বেঁচে আছি, তোমার পাশে আছি, তোমায় ভালোবাসতে পেরেছি। মানে? আমি অনার্স সেকেন্ড ইয়ারে তখন কার অ্যাক্সিডেন্ট করি। আমার অবস্থা ছিল খুব খারাপ। আমার ব্লাড কোথায় পাওয়া যাচ্ছিল না। তখন শুভ্র ওর ব্লাড দিয়ে আমায় নতুন জীবন দেয়। আজ ওই মানুষটার জন্য তুমি আর আমি একসাথে, তিতি পাখি। তিথি অর্ণবের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে এখনো অর্ণবকে? কি হলো তিতি পাখি, শুনছো? হুম, বলো, শুনছি। আমার জীবনে বাবা মার পর এই তিনজন, আর তুমি। তোমাদের নিয়ে আমি আমার বাকি জীবন শেষ করতে চাই। সবাইকে একসাথে নিয়ে জীবন কাটানো আদৌ কি সম্ভব? কি বোঝাতে চাচ্ছ? না, তেমন কিছু না। আমি সময়ের কথা বলছি। সময় তো অনেক মানুষকেই পরিবর্তন করে দেয়। তোমাকে বা ওদেরকেও তো করতে পারে, তাই না? তা বলতে পারি না, কিন্তু ওরা আমার মনের কিছুটা ভাগ জুড়ে আছে। হুম। তুমি যেন কি বলবে? আজ না, অন্য কোনো দিন বলবো। খুব টায়ার্ড লাগছে আমার, বাসায় যাব। ওকে মহারানী। তিথি তার কথাগুলো বলতে চেয়েও বলতে পারলো না। তিথি চায় না যে এই সব কথা শুনে অর্ণবের কষ্ট হোক। তাছাড়া যে লোক তার ভালোবাসার মানুষের জীবন বাঁচিয়েছে, তাই ও চায় তাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। আমার শুভ্রের সাথে কথা বলতে হবে। ওর মায়াবিনী সম্পর্কে খোঁজ নিতে হবে। আর ও কেনই বা আমাকে মায়াবিনী বলছে তার কারণ জানতে হবে। কি ভাবছো তিতি পাখি? তেমন কিছু না, চলো। হুম। সকালে শিশির এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। শিশিরের আমও কয়েকবার দরজায় নক দিয়ে গিয়েছে, কিন্তু শিশিরের কোনো খবর নাই। এভাবে কিছু সময় চলে যাওয়ার পর শিশিরের আম্মু ভয় পেয়ে যায়। তখন ওনারা কোনো উপায় না পেয়ে দরজা ভেঙে রুমে ঢোকে। শিশির রুমে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আর নাক ডাকছে। একটা বালিশ নিচে পড়ে আছে আর ও একদম কর্নারে। শিশিরের আব্বু আম্মু মেয়ের এই অবস্থা দেখে হেসে দিল। দেখো তোমার মেয়ের কীর্তি। ও যে এখন বড় হয়েছে ওই বিষয়ে তার কোনো জ্ঞান আছে? এখনো বাচ্চাই রয়ে গেল। আমার মেয়েকে কোন দিক দিয়ে তোমার বুড়ি মনে হয় শিশিরের আম্মু? আমার মেয়ে তো এখনো ছোট। ও তাই নাকি? তোমার মেয়ে ছোট, তাই না? এই জন্যই তো স্যারের সাথে প্রেম করে। কি বলছো কি এসব? হুম, ও রাতে সব বলেছে আমায়। শিশিরের আব্বু কিছুক্ষণ ভেবে বলল, শিশির ঘুম থেকে উঠলে ওকে বলবে ওর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? সব কিছু তোমায় বলতে হবে নাকি? তুমিও কি সব বলো আমায়? আজ তোমার জন্যই শিশির পড়ালেখা বাদ দিয়ে এসব প্রেম ভালোবাসাই করছে। কি বলছো কি এসব? মাথা ঠিক আছে তোমার? আমি ঠিক আছি, যা বলছি তাই করো। হুম। শিশিরের আব্বু চলে যায়, পিছন পিছন শিশিরের আম্মু। যেভাবেই হোক শুভ্রের সাথে কথা বলতে হবে, কিন্তু কিভাবে বলবো? তিথি সেই রাত থেকেই ভেবে যাচ্ছে ও কিভাবে শুভ্রের সাথে কথা বলবে, শুভ্রের মায়াবিনী সম্পর্কে জানতে পারবে। শুভ্রের ফোন নাম্বার তিথির কাছে নাই। এইসব ভাবতে ভাবতে রাত পার হয়ে গেল। তিথি অর্ণবের মেসেজ মনে করে ফোন চেক করলো আর দেখলো অচেনা নাম্বার। মেসেজটি ছিল, গুড মর্নিং মায়াবিনী। গতকাল তো লং ড্রাইভে ভালো এনজয় করলে, এইদিকে আমায় কষ্ট দিয়ে। তিথি উত্তর দিল। আপনি আমার ফোন নাম্বার কোথায় পেয়েছেন? অনেকগুলো হাসির ইমোজি দিল শুভ্র। বুঝতে পেরেছি। শুনুন, আমার আপনার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। আপনি ফ্রি থাকলে কোথাও মিট করি। তোমার জন্য আমি সবসময় ফ্রি মায়াবিনী। 1 ঘন্টার মধ্যে ওয়াচ টাওয়ারে চলে আসুন, আমি আসছি। ওকে মায়াবিনী। মুয়া। তিথি মেসেজ দিল না। ওর রাগ হচ্ছে শুভ্রের প্রতি, সাথে কিছু তার শ্রদ্ধাবোধও আছে এই শুভ্রের জন্য। সে তার অর্ণবকে পেয়েছে, তাই মাথা ঠান্ডা রেখেও কি করবে, কিভাবে জিজ্ঞেস করবে, সব মাথায় গুছিয়ে নিতে লাগলো। দেখ অর্ণব, আমি তোকে সে ছোট থেকেই ভালোবাসি। তুই আমার সাথে চিট করেছিস, এই জন্য তোকে এর মূল্য দিতে হবে। আমি যেমন ভালোবাসতে পারি ঠিক তেমন মারতেও পারি। সামু অর্ণবের দিকে তাকিয়ে বলছে। সামুকে দেখে এখন কোনো হিংস্র পশু মতো লাগছে। মনে হচ্ছে এক্ষুনি অর্ণবকে খেয়ে ফেলবে। আয় দেখি কার জোর কত, আয়। তোকে তো আজ মেরেই ফেলবো আমি। অর্ণব, তোর অভিনয়টা কিন্তু একদম জোশ ছিল। আমার অভিনয়ের কথা বাদ দে তুই। যেভাবে বলেছিলি আমি তো প্রায় ভেবেছিলাম সত্যি সত্যি বলেছিস। কি ডায়লগ বললি, বড় বড় হিরোইনের পাশ করে ফেলবি। হি, এখন পেট থেকে ওই প্লাস্টিকের চাকু বের কর আর আলতা ভর্তি তুলার ব্যাগটা। পরে কেউ দেখে বলবে সত্যি সত্যি তোকে খুন করে ফেলেছি। পরে আমায় জেলের ভাত খাওয়াবে মামুনি। ধুর পাখি, কি যে বলিস। তুই তো আমার বোন।
আর বোনেরা তো মজা করতেই পারে। সামু অর্ণবের মুখে বোনের কথা শুনে অর্ণবের দিকে তাকিয়ে কিছু না বলে নিজের রুমে চলে গেল। কি হলো, এভাবে চলে গেলে কেন? আচ্ছা, আমি আগে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেই আর বলি ছোটবেলার প্রেমিকার হাতে প্রেমিক খুন। বাহ, টাইটেলটা কিন্তু খুব আকর্ষণীয়। ভালোই রেসপন্স আসবে আশা করছি। অর্ণব তার চ্যানেলের ভিডিও দিয়ে ফ্রেশ হতে চলে গেল। হাই মায়াবিনী, কি যেন বলবে? ও, আপনি চলে এসেছেন? আমার মায়াবিনী আমায় ডাকবে আর আমি আসবো না? এটা কি হতে পারে বলো মায়াবিনী? আপনার এসব বাজে কথা বলা বন্ধ করুন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। বলো। তুমি আমার মায়াবিনী, তাহলে জানো না কোথা থেকে শুরু? তুমি আমার মায়াবিনী, তাহলে জানো না কোথা থেকে শুরু? মজা করার জন্য কি এখানে ডাকছো আমায়? দাঁতে দাঁত চেপে বলল শুভ্র। আপনাকে আমি আগেই বলেছি, যা বলবো জাস্ট উত্তর দেবেন, ওকে? মায়াবিনীর সাথে আমার ফেসবুকে পরিচয়, ওর আইডির নাম ছিল মায়াবিনী। তার মানে আপনি ওনাকে সরাসরি দেখেন নাই? না। তাহলে বুঝলেন কিভাবে আমি আপনার মায়াবিনী? মায়াবিনী আমায় একটা পিক দিয়েছিল যেখানে 2টা মেয়ে ছিল, এক তুমি আরেকজন চিনি না। তাহলে এমনও হতে পারে দ্বিতীয় জন আপনার মায়াবিনী। হতে পারতো যদি তোমার কোনো রিলেটিভ থাকতো। ও কিন্তু তোমার তো এমন কোনো রিলেটিভ নেই। যদি কিছু মনে না করেন তাহলে আমি ওই পিকটা দেখতে পারি? শিওর। শুভ্র তিথিকে পিকটি দেখালো। হোয়াট? এটা কিভাবে সম্ভব? কেন, কি হয়েছে? এই মেয়েকে তো আমি চিনি না, এই মেয়ের সাথে আমার পিক কিভাবে আসলো? তাহলে তুমি আমার মায়াবিনী? আপনি বোঝার চেষ্টা করুন। আমার মনে হয় কেউ আমার পিক এডিট করে দ্বিতীয় পিকের সাথে অ্যাড করেছে। কোনো যুক্তি আছে তোমার কাছে বা প্রুফ? আছে, দেখুন এই মেয়েটা, মুখ আর পিকের বাকিটুকু আলাদা বোঝা যায়। আর এইখানে আমি যে জামা পরেছি ওই একই জামা শিশির পরেছে। তার মানে পিকটা শিশিরের, বাট শিশিরের মুখের বদল অন্য কোনো মেয়ের পিক এডিট করে বসানো হয়েছে। তিথির কথা শুনে শুভ্র ভালো করে পিকটা দেখলো আর ওর চোখেও এমন ধরলো পিকটা এডিট করা। এতদিন ভালোবাসার অন্ধে আসল নকল না বুঝি একজন অচেনাকে ভালোবেসেছিলাম, আর ও আমাকে এভাবে ধোঁকা দিল। আমার ভালোবাসার কোনো মূল্যই ছিল না ওর কাছে। আমি তো বলেছিলাম ও কালো হোক, যেমন ও আছে আমি ওকে সেভাবেই ভালোবাসবো, বিয়ে করব, কিন্তু এভাবে ধোঁকা কেন দিল? জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো শুভ্র আর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। আমার ভালোবাসা নিয়ে খেলেছে ও, আমার মন নিয়ে খেলেছে ও। এভাবে ভেঙে পড়বেন না শুভ্র। দেখুন, মহান আল্লাহ তাআলা চাইলে আপনিও আপনার মায়াবিনীকে পেয়ে যাবেন। চাই না ওকে আমি। ওর মতো মিথ্যাবাদীর কোনো জায়গা নেই আমার মনে। সরি তিতি, না জেনে বুঝে তোমায় কষ্ট অনেক দিয়েছি, প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমি ভালোবাসায় এত অন্ধ ছিলাম, ভালো খারাপ সব ভুলে গিয়েছিলাম, এমনকি তোমাদের ভালোবাসার মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলাম। আপনি যে বুঝতে পেরেছেন এটাই অনেক ভাইয়া। প্লিজ এইভাবে না ভেঙে আপনার মায়াবিনীকে খুঁজুন, হয়তো উনি কোনো সমস্যার জন্য আপনাকে এইভাবে পিক দিয়েছে। তুমি যাও এখন, আমায় একা থাকতে দাও। তিথি কিছুটা যাওয়ার পর শুভ্র ডাক দিল। ভাবি, চিন্তা করবেন না, আপনার ভালোবাসায় বিশ্বাস ছিল, খাঁটি ছিল, তাই কোনো সমস্যা হয়নি। আর আজকের পর থেকে আমি আর আপনাদের মাঝে আসবো না। শামু এখনও বাচ্চা, তাই ওকে মিথ্যা কথা বলে আমি কানাডা নিয়ে যাব। ততদিন প্লিজ ওকে ওর মতো থাকতে দিন। আর অর্ণব, ও শুধু আপনাকে ভালোবাসে, আপনার ভাগ্য ওকে দিতে পারবে না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তিথি চলে যায়। শুভ্র একদিনে তাকিয়ে আকাশের দিকে, ভিজা ভিজা চোখে আকাশও ঝাপসা দেখাচ্ছে। বারবার চোখ মুছে আকাশে বলছে, তোমায় কষ্ট হলে কাঁদতে পারো, কিন্তু আমরা ছেলে বলে আমাদের চোখে কান্না মানেই না। আচ্ছা, আজ ছেলে বলে আমাদের ভালোবাসা উচিত না? আর ছেলে বলে কি আমাদের কষ্ট হয় না? আর ছেলে বলে কি আমরা কান্না করতে পারি না? মায়াবিনী, তুমি আমায় এভাবে ধোঁকা না দিলেও পারতে। আকাশের দিকে তাকিয়ে বলল কথাগুলো শুভ্র। আব্বু, তুমি আমায় ডেকেছিলে? কোনো জরুরি কথা আছে নাকি? শুনলাম তুমি নাকি তোমার কলেজের এক স্যারকে পছন্দ করো। শিশির মাথা নিচু করে ফেললো। শোনো শিশির, আমি আমার এক বন্ধু, পাশাপাশি বিজনেস পার্টনার, ওর ছেলের সাথে তোমার বিয়ের কথা অনেক আগে থেকে ঠিক করে রেখেছি। তাই এসব ভালোবাসার ভূত মাথা থেকে সরাও। আব্বু, তুমি আমার কথাটা। যা বলছি তাই করবে, কোনো কথা শুনতে চাই না। যাও এখান থেকে, আব্বু। যাও বলছি। ধমকে সরে
শিশির ওর আম্মুর দিকে তাকালো, দেখলো ওর আম্মু চুপচাপ বসে আছে। শিশিরের আম্মু এমনই অনেক সাহসী হলে কি স্বামীর কাছে একদম ভীতু। শিশির কোনো উপায় না পেয়ে নিজের রুমে এসে তিথিকে ফোন দিল। কি রে স্যার, হবু বউ, সরি ম্যাম, কেমন আছেন? আর আপনার কি খবর? একেবারে ভুলে গেছেন দেখছি। দিদি, ওই কান্না করছিস কেন? কি হয়েছে বলতো? আপু আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে। প্লিজ পরের একটা জোকস বল শিশির বেবি। এটা জোকস না, সত্যি। আপুর বন্ধুর ছেলে সাথে নাকি আমার বিয়ে দেবে। কি বলছিস? আঙ্কেল এমন কিছু বলবে বা তোর বিরুদ্ধে যাবে, আমার কেমন যেন ট্রাস্ট হচ্ছে না। সত্যি এখন আব্বু আমার আর স্যারের মাঝে ভিলেন হয়ে দাঁড়িয়েছে। তো কি করবি বলে ভেবেছিস? যদি আমি ভেবে সব ঠিক করতে পারতাম তোকে ফোন দিতাম নাকি? ওই খবরদার বকাঝকা করবি না, দাঁড়া আমাকে দেখতে দে। তাড়াতাড়ি ভাব আর বল। আমাকে কি তোর প্রবলেম সলভ করার মেশিন মনে হয় নাকি? এত কথা না বলে ভাব তাড়াতাড়ি, আমার ফোনের টাকা শেষ হয়ে যাচ্ছে। কিপ্টি কোথাকার। আচ্ছা তুই কি প্রবণ ভাইয়াকে বলেছিস এ বিষয়ে? না, আগেই তোকে বলছি। তাহলে শোন, তুই প্রবণ ভাইয়াকে কথাটা বল, আর সাথে এটাও বল স্যার যেন তোর বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। তাহলে তোর আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করে ফেল। টাটা। এই না না, ওকে যা তুই, যেহেতু বলছিস আমি স্যারকে ফোন দিচ্ছি। দে, বাট মিস কল দিস না। আমার ইচ্ছা, আমি যা মন চাই দেবো। তোর কি? না, তোর ভালোর জন্যই বলছিলাম, মিস কল না দেওয়ার জন্য। তিথি মুখ চেপে হাঁটছে শিশিরের কথা শুনে। তুই হাসছিস তাই না? একদম না। হাসলে তোর মুখে পচা ডিম ছুঁড়ে মারবো। হুঁ। ও ও তুই রাখতো, মানুষ ঠিকই বলে পরের উপকার করতে নাই যদি মানুষটা তোর মতো তার ছেঁড়া হয়। আমি তার ছেঁড়া? তুই তার ছেঁড়া। তিথি ফোনের ওপাশ থেকে ফোন কেটে দেয়। হ্যালো হ্যালো, ওই দিদি মুরগি, যা ফোন খেতে দিয়েছে। কি করব, দিদি তো বললো স্যারকে ফোন দেওয়ার জন্য, বরং ফোন দিই। শিশির প্রবণকে ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? বাড়ির সবাই ভালো তো? ওই, আমাকে তোমার কোন দিক থেকে আন্টি আন্টি লাগে বলো তো? ও সরি, দাঁড়াও, আমি ভুলে ফোন ধরে ফেলেছি। ফোন কেটে আমি কল দিচ্ছি। সমস্যা নাই, আমি তো মিস কল দিই নাই। আমি মনে হয় স্বপ্ন দেখছিলাম, দাঁড়াও ঘুম থেকে উঠছি। ওই মজা করেন কেন আপনি আমার সাথে? মজা করছি না, শিওর হচ্ছি তুমি কি সত্যি ফোন দিচ্ছ নাকি স্বপ্ন দেখছি। আমাকে কি আপনার কিপটা মনে হয়? তা তো অবশ্যই। ওই, কি বলেন আপনি? না তেমন কিছু না, এখন বলো কি বলবে। আপনি কি খুব বিজি যে যা বলার তাড়াতাড়ি বলতে হবে? আল্লাহ, এ কার পাল্লায় বললাম। না বিজি না, তুমি তোমার সময় অনুযায়ী বলো, কোনো সমস্যা নেই। ধ্যাৎ, মুডটাই নষ্ট হয়ে গেল। শিশির ফোন কেটে দিল। ওর এখন রাগ হচ্ছে প্রবণের উপর, কেন যে সে ভালোবাসতে গেল। প্রবণ ফোন দিল, শিশির ধরলো না। অনেকবার ফোন দেওয়ার পর শিশির ফোন ধরলো। কি হয়েছে? আজ আমার মেঘপুরীর মন খারাপ বুঝি? শিশির কান্না করছে। প্রবণ শিশিরের কান্নার আওয়াজ শুনতে পেল। কি হয়েছে মেঘপুরী, এভাবে কান্না করছো কেন? কিছু হয়েছে প্লিজ বলো মেঘপুরী। আপু, আপু আমার। কান্নার জন্য কথা বলতে পারছে না শিশির। কি হয়েছে আঙ্কেল, ঠিক আছেন তো? বাসার সবাই ভালো আছে তো? বলো কি হয়েছে। আপু আমার বিয়ে ওনার বন্ধুর ছেলের সাথে ঠিক করেছে। ও আচ্ছা, হোয়াট? আপু এই তো বললো, এখন কি করব আমি? আপনি কিছু একটা করুন প্লিজ। তুমি কান্না করো না মেঘপুরী, আমি আছি তো, সব ঠিক করে ফেলবো। প্লিজ কান্না থামাও, এখন তোমার চোখের কান্না মানায় না মেঘপুরী। আমার বিয়ে যদি অন্য কোথাও হয়ে যায় তখন আমি কি করব? আমাকে বিয়ের দাওয়াত দিও, কতদিন বিয়ে খাইনি। আপনি এই সময় মজা করছেন আমার সাথে? ওকে যাও, মজা করব না। আমি তোমার আব্বু মানে আমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। ওকে? কবে কথা বলবেন? এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি আছি তো। হুম। এইবার হাসো, তোমার তো আবার বকবক আর না হেসে থাকতে পারো না, তাই না পেত্তি রানী? আপনি প্রথমে ভয় পেয়েছিলেন তাই না? হুম। মিথ্যা বলেন কেন? কি মিথ্যা বলছি? আপনি ভয় পেয়েছিলেন আমি জানি। আপনি প্রথমে আমায় চিনতে পারেন নাই, প্রথমে সত্যি ভূত ভেবেছিলেন। শিশির আর প্রবণ কথা বলতে লাগলো। তিথি, একটু এইদিকে আয় তো মা। তিথির আম্মুকে তিথিকে ডাকছে, তাই তিথি ওর মায়ের কাছে গিয়ে বলল। আম্মু বলো। আজ তোর দাদু ফোন দিয়েছিল। কেমন আছে দাদু? এখন শরীর ভালো আছে তো?
হুম, ওনার শরীর এখন ভালো আছে। উনি আজ ফোন দিয়ে বলল তোকে আর অর্ণবকে ওখানে যেতে। কেন হঠাৎ করে দাদু এই কথা বললো কেন? ওনার তো এখন বয়স হয়েছে, তাই উনি চায় তোদের দুজনকে একসাথে দেখতে। আর উনি চাইছে তোরা দুজন কিছুদিন ওনার কাছে গিয়ে থাকিস। কিন্তু অর্ণবের দুজন কাজিন এসেছে ওদের বাসায়, এখন ওদের রেখেও কিভাবে যাবে? আমি বলেছি তোর দাদুকে, তখন উনি বললেন ওদেরকে ওর সাথে নিয়ে যাওয়ার জন্য। সবাই একসাথে থাকলে নাকি ওনার ভালো লাগবে। তাছাড়া শিশিরকেও বলেছে তোদের সাথে নিয়ে যাওয়ার জন্য। শিশিরের পাগলামিকে নাকি খুব মিস করছে উনি। আচ্ছা, আমি ওদের সাথে কথা বলে দেখি কি বলে। হুম, দেখ, আর শিশিরের আব্বু আম্মুকে আমি বলবো, নে, ওরা বারণ করবে না। তাছাড়া ওনারাও তো তোর দাদুকে কত সম্মান করে। ওকে। তিথি রুমে এসে অর্ণবকে সব কথা খুলে বলল। অর্ণব রাজি হলো, যেহেতু শুভ্র শামু বাংলাদেশে এসেছে ঘোরার জন্য, তাই ওদের কোনো প্রবলেম ছিল না। তিথি ফোন দিয়ে প্রবণকে বলল কলেজ থেকে কিছুদিনের ছুটি নেওয়ার জন্য, আর শিশিরও কিছুদিনের জন্য ছুটি নিল কলেজ থেকে। অর্ণব গাড়ি নিয়ে যেতে চাইছিল, কিন্তু তিথি বারণ করলো, যেহেতু সবাই একসাথে ঘুরবে, যাওয়ার মজাই আলাদা। তিথি আর শিশির বায়না করলো ওরা ট্রেনে চড়ে যাবে। শ্যাম ও শুভ্র এতদিন কানাডায় থেকেছে, তাই ওরা ট্রেনে চড়ার মজা সম্পর্কে জানে না। অর্ণব নাকি কোনোদিন ট্রেনে ওঠে নাই, তাই তিথি জোর করেই বলল ওরা ট্রেনে চড়ে যাবে। শ্যামর প্রথম আপত্তি ছিল ট্রেনে চড়া নিয়ে, পরে শুভ্রের কথা শুনে হ্যাঁ বলে দেয়। ওরা 6 জন আলাদা একটা কেবিন ভাড়া নেয়। প্রথমে সিটে অর্ণব, প্রবণ আর শুভ্র বসে, আর তাদের বিপরীতে মুখ হয়ে তিথি, শিশির আর সামু বসে। অনেক হই হুল্লোড় করে তাদের জার্নি শুরু হলো। তিথি শুভ্রের দিকে তাকিয়ে বুঝতে পারে শুভ্রের মনের অবস্থা। সামুর মনে এখন ট্রেনে চড়ার আনন্দ প্রকাশ পাচ্ছে। সামুকে তিথি আর শিশির জানালার পাশে বসিয়েছে। সামুর কাছে বাইরের পরিবেশটা খুবই ভালো লাগছে। সবাই কত আনন্দে যাচ্ছে, কিন্তু শুভ্র ভাইয়া, ওনার মনে কোনো আনন্দ নেই। এটাই কি ভালো লাগে? বেচারা একটা মেয়েকে ভালোবেসে কি কষ্টটাই না পাচ্ছে। ওনার মনে হয়তো এখন সব মেয়েদের নিয়ে খারাপ চিন্তা ভাবনা ঘুরছে। ওই মুরগি, কি ভাবছিস? আয় সেলফি তুলি। প্রবণ শিশিরের কথা শুনে বলল। তোমার নাম মেঘ পড়ি না, সেলফি তুলি দেওয়া উচিত ছিল। প্রবণের কথা সবাই হাসলো, কিন্তু সামু বাদে। সবাই তো দেখছি খুব খুশি, কিন্তু আমার কষ্ট খুশি কেউ বুঝলো না। অর্ণব, তুইও বুঝলি না। তুই তো আমায় ছোট থেকে চিনিস, তাহলে কেন এই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আমায় কষ্ট দিচ্ছিস? তোর মনে কি আমার জন্য একটু ভালোবাসা নেই? আর শুভ্র ভাইয়া, ও তো দেখছি এখন অন্য মানুষ হয়ে গেছে। শুনলাম তিথি ওর মায়াবিনী না, তাই এখন আর আমায় হেল্প করছে না। সবাই স্বার্থপর, কেউ স্বার্থ ছাড়া কাউকে হেল্প করে না। কারো সাহায্য দরকার নেই। আমি আমার ভালোবাসা ঠিকই অর্জন করতে পারি। সামু জানালা বাইরে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো। কিরে সামু, তোর ভালো লাগছে না ট্রেনে? খুব ভালো লাগছে অর্ণব, এই প্রথম ট্রেনে উঠেছি। সত্যিই খুব ভালো লাগছে। থ্যাংক ইউ তিথি অ্যান্ড শিশির। তোমাদের জন্যই আজ এত সুন্দর একটা দিন মনের মতো উপভোগ করতে পারলাম। ধন্যবাদ আপু। তিথি ও শিশির সামুর সাথে কথা বলতে লাগলো। কোনটা কি বুঝতে লাগলো। সামু হেসে হেসে কথা বলতে লাগলো। শুভ্রর কাছে সামুর এই হঠাৎ পরিবর্তনটা যেন কেমন লাগলো। সবার মাঝে জিজ্ঞাসা করতে পারছে না যে হঠাৎ পরিবর্তনের কারণটা। ভাবি, আপনি নাকি খুব ভালো গান পারেন, মেঘপুরি বলেছে। তিতি মুরগি খুব ভালো গান পারে। আমরা যখন স্কুল কলেজে ট্যুরে যেতাম, তখন তিতি গান বলতে সব স্যার ম্যামরা তিতির গানে মুগ্ধ ছিল। তো তুমি কি বলতে তখন? আমি তো ভালো কৌতুক বলতাম আর সবার মন জয় করতাম। তুমি তো নিজেই জোকার, তোমার কি আর কৌতুক বলা লাগে? আবারও প্রবণের কথায় সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। তিথি পাখি, বলো একটা গান। তিথি বলো প্লিজ, আমিও শুনতে চাই। কতদিন খালি কণ্ঠে কারো গান শুনিনি। আগে তো অর্ণব গাইতো, এখন অবশ্যই বলে না। সামুর কথা টেনে নিয়ে শুভ্র বলল, তাহলে আজ তিথি ভাবি আর অর্ণবের একটা ডুয়েট গান হয়ে যাক, কি বলো গাইস? শিশির প্রবণ মত দিল। সামু না চাওয়া সত্ত্বেও সম্মতি দিল। তিথি অর্ণব দুজনের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, ওকে, গাইবো, তবে বাংলা গান। সামু বলল, বাংলা কেন? এইসব গান এখন কেউ শোনে? যত সব গাঁজা খাওয়া গান। তিথি বলল, শামু আপু, আমরা বাঙালি, আমাদের মুখে বাংলাই মানায়। আমাদের বাংলা গানগুলি খুব সুন্দর, কিন্তু আমরা এখন বলিউডের হলিউডের সাথে তাল মিলিয়ে বাংলা গান ভুলেই যাচ্ছি। আমরা যেমন আমাদের তাই বলা উচিত আপু। আমরা কেন অন্যদের অনুসরণ করব? আমরা আমাদেরই অনুসরণ করি, এটাই ভালো। তিথি পাখি, তুমি একদম ঠিক কথা বলেছ। আমরা বাংলা গানই গাইবো, শুরু করো। শিশির, প্রবণ, শুভ্র খুশিতে বলে উঠল, ইয়াহু! আমার স্বপ্ন তুমি,
ও গো চিরদিনের সাথী, তুমি সূর্য ভোর আর তারায় রাতি।